দাদা ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদা। কত তো ইন্টারভিউ দিলি, হচ্ছে কোথায়? না না দাদা, এইবার মনে হচ্ছে ইন্টারভিউটা হয়ে যাবে গো। লোকটাকে দেখে বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। দেখ, হলেই ভালো। যা দাদা এইবার মনে হচ্ছে হবে। দেখ, আশীর্বাদ করি যেন হয়ে যাবে। দাদা আসি দাদা। হ্যাঁ, আমি আসলাম। সাবধানে যাবি। হ্যাঁ দাদা। ওই কি যেন কয় ইন্টারভিউ লাগে অতিরঞ্জন বাবুর কাছে সব টিকা দিয়ে দেবো। ওই অতিরঞ্জন বাবুকে তো আমি ঠিক চিনি না, তা কি করে কই কম তো? উনি তো সব টিকাই অ্যাডভান্স আছে। ওই বলতো বিশ্বাস করলেও বিপদ আর না করলেও ঝালা। অতিরঞ্জন বাবু বলেছেন এই চাকরির জন্য 8 লাখ টাকা লাগবে। 8 লাখ টাকা? 8 লাখ টাকা তো কিছুই নয়। সরকারি চাকরি করবে, ঘুষ দেবে না, সরি উৎকোচ দেবে না, এটা তো হয় না বলো। আমার এই টাকাটা মার যাবে না তো? বাবার কিছু জমি ছিল, সেই জমি বিক্রি করে এই টাকাটা দিতে হচ্ছে। তো তোমার যদি চাকরির দরকার না থাকে তো করো না। এতদিন তো বেকার বসেই ছিলে, দেখো না কেউ তোমার যদি চাকরি জোগাড় করে দিতে পারে। অতিরঞ্জনবাবুকে খুব একটা বিশ্বাস করো না। কিন্তু উনি তো আইএস অফিসার, ভুয়া হতে পারেন। দেখে তো তা মনে হয় না। দেশের বাইরে না আমার এক পাতানো ভাই আছে, অতিরঞ্জন বাবুকে কইছিলাম কত টাকা দিতে হবে। কত? আর কান্ট্রি হলে 10,000 আর ফরেনার হলে 50,000, মানে 50,000 টাকা। অতিরঞ্জন বাবু অনেক টাকা চাইছেন, কি করব? চিন্তা ভাবনা করো। কান ফিল্ম ফেস্টিভ্যালে আপনি অংশগ্রহণ করছেন, আপনার ফিল্ম ওখানে দেখানো হবে। ফরেনের ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি প্রাইজ পেয়েছে। কত নম্বর গোল? গোল টু দি পাওয়ার ইনফিনিটি। এর জন্য ফলস ট্রফিও বানিয়েছি। ও ব্যাপারে তুমি লাজবাব। যেখানে পুরসভার ফলকে আপনার নাম আছে সেখানে তো আর আপনাকে অবিশ্বাস করা যায় না। আরে বাবা, চিন্তা করছেন কেন? আপনি যে অ্যামাউন্ট চাইবেন, যা ক্যাশ চাইবেন আমি আপনাকে দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র আমার গাড়ির লাইসেন্সটা বার করে দিন। আরে বাবা, এটা আপনার কাছে কোনো ব্যাপার নাকি? আপনি হচ্ছেন একজন রিনাউন্ড আইএস অফিসার। তুমি চালাকি করে পুরসভার ফলকে তোমার নাম ঢুকিয়ে দিয়েছো। I am elected clear. চালাকিটা কিন্তু কেউ ধরতে পারেনি। এটাই তো অতিরঞ্জনের স্পেশালিটি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার সিস্টারের জন্য আমরা কি কি করছি জানেন? আমি তো লেখাপড়া জানি না, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি।
ইউ মে গো। এবার আমি আসতে পারি। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। বুঝলে, অতিরঞ্জন বাবু যখন কথা দিয়েছেন আমাদের টেন্ডারগুলো পাস হয়ে যাবে। আপনি অতিরঞ্জন বাবুকে এত বিলিভ করছেন কি করে বলুন তো? মেবি উনি তো অনেস্ট নাও হতে পারেন। আরে না না, উনি খুব সজ্জন ব্যক্তি। আমি এক্সপেক্ট করব উনি চিরকাল এরকম সজ্জনই থাকুন, কোনোদিন যেন আবার দুর্জন না হয়ে যান। আসেন ম্যাডাম, আসেন। আমি কখনো কারোর হাউসে আসি না, অতিরঞ্জন বলেছিল তাই এসেছি। আপনারা তো জানেন বাবা মা মারা যাওয়ার পর একমাত্র যেটুকু চাষের জমি ছিল সেটাই বিক্রি করে টাকা দিয়েছি। দেখো, গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে একটু তো মানি স্পেন্ড করতেই হবে। টাকাটা যদি মার চলে যায় তাহলে আমি তো একেবারে পথে বসে যাব ম্যাডাম। ডোন্ট ওয়ারি, বি ফরওয়ার্ড। ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিতেই পারেন, কারণ ওখানে অতিরঞ্জন বাবু জড়িত আছেন, কোনো অসুবিধা হবে না। ম্যাডাম, আপনি যখন বলতেছেন আমি রক্ত দিয়ে দেবো। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা কিন্তু গভর্নমেন্টের উদ্যোগে হচ্ছে। তাই তো, তাহলে তো এখানে অনেক লোকজন রক্ত দিবে। রক্তদান একটি মহৎ কাজ। তাহলে আন্ডারস্ট্যান্ড করতে পারছো যে তোমাদের অতিরঞ্জন দা কত মহান ব্যক্তি? সেই জন্যই তো আমাদের মতো সাধারণ মানুষেরা যে কোনো দরকারে বারবার অতিরঞ্জন তার কাছেই ছুটতে আছে। পরিচয় পত্র বানানোর কাজটা কি ফিনিশিং হয়ে গেছে? আমি কোনো কাজ ফেলে রাখি। জানি জানি, কোনো আনফিনিশড ওয়ার্ক তুমি করো না। এই জন্যই তো আমি তোমার যোগ্য সহযোগী। হ্যাঁ হ্যাঁ, হসপিটালের বেড, হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। ম্যাডাম, ম্যাডাম, আমার বাবাকে রাজের কোনো হাসপাতালে ভর্তি করা যাইতেছে না ম্যাডাম। আরে আরে আরে, চিন্তা কিসে? তোমার জন্য তো অতিরঞ্জন দা তো আছে। আপনারা যদি দেখেন ম্যাডাম, তার কোনো সমস্যাই নাই। প্রবলেম সলভের জন্য অতিরঞ্জন কিন্তু আনকম্পারেবল। এই সময়ে রেনি সিজন চলছে, ভিলেজে ফার্মারেরা মনের আনন্দে চাষবাস করছে। এই সময়টাই হলো ওদের পকেট কাটার মোক্ষম লগ্ন। সরকারি ঋণ পাইয়ে দেওয়ার লোক দেখিয়ে ওদের কাছ থেকে সাফিসিয়েন্ট কোয়ান্টিটির মানি
হাতিয়ে নেওয়াটা ভেরি ইজি ব্যাপার। ভাবে পাবলিক এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়াতে হবে যে ওরা যেন ওদের মন থেকে আমাকে কোনোদিন সরাতে না পারে। এই জন্যই তো প্রতারণার ইতিহাসে অবিস্মরণীয় নাম অতিরঞ্জন। এই শোনো, বাড়িটা হেব্বি পুরনো, তবে এই জায়গাটার দাম আছে। অতিরঞ্জন বলছিল এখানে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং করা যাবে। কর্পোরেশন থেকে প্ল্যান পাস করানো, কাজটা হচ্ছে আমাদের হাতের মুঠোর। বাড়ির মালিককে বুঝিয়ে সুঝিয়ে অতিরঞ্জনের কাছে ভেরি কুইক নিয়ে এসো। ফলস ভ্যানিটি দেখিয়ে পাবলিককে যে আমি বোকা বানিয়েছি তার কোনো জবাব নেই। সোসাইটিটিকে আমি মাতাল করে রেখেছি। কোনোদিন ওরা প্রকৃতস্থ হবে না। স্যার, যাদের যাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে সকলে চাকরি পাবে তো? আদা ব্যাপারী হয়ে জাহাজের খবরটাকে নেওয়া ঠিক নয়। কিন্তু স্যার, পাবলিক তো নানা রকমের ক্রিটিসাইজ করছে। আরে ওটা পাবলিকের কমন নেচার। পাবলিকের এই নেচারটাকে কি আপনি ফলস ভেঞ্চারে নিয়ে যেতে চাইছেন? তুমি ফলস বলছো কেন? পাবলিক যখন এটাকে খেয়ে নিয়েছে তখন তো এটাই লিগাল। সবই বুঝলাম, না বুঝে যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন স্যার। ইটস ওকে। আমার বোনটাকে দিয়ে তো নানা রকম কাজ করাচ্ছেন, পরে ও কোনো বিপদে পড়বে না তো? আপনি কি বলছেন? আপনি জানেন অতিরঞ্জন জানলে হট হয়ে যাবে। আমাদের অনেস্টি আনকম্পারেবল। ঠিক আছে, দেখা যাক কি হয়।
ম্যাডাম, রেশন কার্ড করতে কি টিকা লাগে? অবভিয়াসলি লাগে। আজকের দিনে মানি ছাড়া কোনো সার্ভিসই যে মেলে না। কিন্তু সরকার কয় যে বিনামূল্যে নাকি রেশনের ব্যবস্থা হয়ে যায়। স্যার, তারিখ পেরিয়ে যাওয়া ওষুধগুলো বিক্রি করা কি ঠিক হচ্ছে? হয়তো অনধিকার চর্চা করো না। আসলে ওষুধ কোম্পানির লোকগুলো বলা বলি করছিল তো, তাই। এই বলা বলি দলাদলি কোনো বিষয়ে বেশি মাথা ঘামিও না। ভ্যাকসিনটা যে ভুয়ো, সেটা যেন কোনো কাকপক্ষী টেরে না পায়। কাকপক্ষী কেন, ভগবানও টের পাবে না। কত টাকা প্রফিট হবে জানো? জানি, টাকার বস্তার উপর আমরা বসে থাকবো। জানি, এই সোসাইটির কেউ টেরই পাবে না। টের পেলেই বা কি হবে, আমাদের ধরতেই পারবে না। আপনার সিস্টারকে হাই সোসাইটিতে চলনসই হতে হবে। ও কিন্তু মদ গেলতে পারবে না। তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প, ভ্যাকসিনেশন প্রোগ্রাম অর্গানাইজ কি করে করবে? ওইসব অনুষ্ঠানগুলো ঠিকঠাক আছে তো? নাহলে কিন্তু আমার বোন ফাঁদে পড়ে যাবে। ডোন্ট ওয়ারি, অতিরঞ্জন যেখানে আছে সেখানে কোনো চিন্তার কারণ নেই। ভুয়ো ভ্যাকসিন দিয়ে সুস্থ সমাজকে অসুস্থ করে তোলাই আমাদের মতো প্রতারকদের মূল লক্ষ্য। এই কাজে সাকসেস পেলে ফিউচারে টাকার গদিতে অনায়াসে বসে থাকা যাবে। ম্যাডাম, ওই আপনারা যে ভ্যাকসিন দিয়েছিলেন না, ওই ভ্যাকসিন নিয়ে ওই কাজীপাড়ার দুটো বইয়ের শরীর খারাপ হয়েছে। ও, তো শরীর খারাপটা না হলে বুঝবি কি করে ভ্যাকসিনের এফেক্ট হচ্ছে? আরে হয়েছে কি? ভালো লাগছে না। আমাদের এই সাজানো সোনার সংসার তোমার ভালো লাগছে না? সোনার সংসার না ছাই। কেন, আমাদের সোনার সংসার কি নকল? নকলই তো। আমার চাই আসল সোনার সংসার, যা আমি পাবো বারাসাতের জুয়েলারি শপ সোনার সংসার থেকে। আমার অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি।
প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। তেমনি সুপুষ্ট ধান গাছের জন্য দরকার বায়োটেক অ্যাগ্রো সার্ভিসেসের উৎপাদিত সার সমেত উপযুক্ত রক্ষণাবেক্ষণ। ছড়ালে গাছে পঞ্চরত্ন খোল নামক জৈব সার ধান গাছের হয় যথেচ্ছ পরিমাণ বা যন্ত্রচালিত করে বস্তা ভরা এভাবেই মেটে জমিতে পঞ্চরত্ন খোলের খরা। ফলন আর উৎপাদনকে রাখতে ধরে উপযুক্ত পরিমাণ ও যথাযথ জৈব সার প্রয়োগ করে আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম এসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। অতিরঞ্জনটা একটা শয়তান, অনেক আগেই তা বুঝছি। এমনিতে বৃষ্টি হচ্ছে, ওদিকে হালদার পাড়ায় তুমি যে ওষুধ দিয়েছিলে সেটায় কাজ হচ্ছে না।
আমি কি করবো? অতিরঞ্জন বাবু যদি দিয়েছেন আমি কি করবো? আমার কিছু করার নেই। এভরি মোমেন্টে সোসাইটির কত লোককে ঠকাচ্ছি, তার কোনো হিসাব নেই। এত পাপ সইবে তো? কারণ কথিত আছে, পাপ বাপকেও ছাড়ে না। আমি তোমার জন্য কি করিনি বলো তো অতিরঞ্জন? বুঝলা, অতিরঞ্জনের হাতে হাত করা পড়াইতে হইব। কে পড়াইবা? কি অতিরঞ্জন বাবু ধরা পড়েছেন? তার মানে উনি আইএস অফিসার নন? আরে বাবা, আমি তো ওনার পিছনে হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলেছি। বাবা, বৌদি কি হলো রে? শুনলাম অতিরঞ্জন বাবু নাকি গ্রেপ্তার হয়েছে। আমার কি হবে? এত ভেঙে বললে কি চলে? চুপ কর, চুপ কর। একটা ব্যবস্থা ঠিক হবে, একটা ব্যবস্থা ঠিক হবে রে বাবা, একটা ব্যবস্থা ঠিক হবে। তুই কার কাঁদিস না, চোখে জল, একটা ব্যবস্থা ঠিক হবে। অত ভেঙে পড়িস না তুই। লোকটাকে দেখে তোর কিচ্ছু সন্দেহ হয়নি? কাঁদিস না, কাঁদিস না। কেঁদে কি করবি বল? কাঁদিস না। ওই গড়াইদের জায়গাটা, ঘরের জায়গাটা বিক্রি করার যে টাকাটা হয়েছিল, টাকাটা অতিরঞ্জন মারিয়ে দিচ্ছে। আরে অতিরঞ্জন বাবু তো একদম চিটিং বাজ, ও তো প্রতারক। ও তো বহু লোকের টাকা চিট করেছে। চিট মানে? চিট চিট মানে হচ্ছে লোককে ঠকিয়ে টাকা নিয়েছে। কি কব, আমার মতন মেয়েকেও অতিরঞ্জন ফাঁদে ফেলে দিল? টাকাগুলো মার হয়ে যাইবে। ও যে ভুয়ো লোক আজ পর্যন্ত কেউ বুঝতে পারছে? আমার কিন্তু ওর উপর অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল। পরে কিচ্ছু করা যাইল না, কিছু না। ওই অতিরঞ্জন বাবু আমাকে বিধবা ভাতা পাইয়ে দেবে বলে আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। দেখুন, অল্প বয়সে বিয়ে করে বিধবা হলে না এই হালই হয়, জানেন তো? আপনাদের না বেশি বুদ্ধি। তা কি আর করবেন, যা করার তো করে ফেলেছেন। এখন জানো দাদা, অতিরঞ্জন দা না দিনের পর দিন নীল বাতিওয়ালা গাড়িতে ঘুরে বেড়াতো। তুই কিছু বলিস নি? আমি কি বলবো, আমি তো সোনার অফিসের একজন সাধারণ কর্মচারী। সবই ভুয়ো, বুঝলে দাদা, সবই ভুয়ো। না যাই, গাড়ি যাই। আমার খবর তো শুনে বাবা তো অসুস্থ হয়ে গেল। দেখি যদি কোনো ওষুধপত্র পাই। আসি গো, শুনলাম। অতিরঞ্জন দাস সহযোগিনীকে দেখে কিছুই বোঝা যায়নি। আমি তো জানি আমি সরকারি চাকরি করি, কিন্তু পরে দেখলাম সবটাই ভুয়ো। ও দিদি, কি দাদা, কি খবর দাদা? বলছিলাম ছেলেটাকে একটু বুঝে শুনে কাজে লাগান। তা আপনারা তো আমার কথা শোনেননি। আচ্ছা শুনুন, আমরা কি করে বুঝবো বলুন? ওর বাবা আজ কতদিন যাবত অসুস্থ হয়ে পড়ে রয়েছে,
মেয়েটা বিয়ে দিতে হবে, সমর্থ ছেলে, কিছু তো একটা করতে হবে। বলুন, ওর বাবার চিকিৎসার খরচ, মেয়েকে বিয়ে দিতে হবে, কোথায় পাবো বলুন আমরা এত টাকা? ও এসে বললো মা একটা চাকরি পেয়েছি, ভাবলাম কর বাবা। আমাদের পক্ষে কি বোঝা সম্ভব? এই জালিয়াতির ঘটনা আমাদের পক্ষে বোঝা সম্ভব বলুন? আমরা গ্রামের মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ। ও আনতো টাকা, সেই দিয়ে ওর বাবার তো চিকিৎসার খরচটা চালাতে হবে, এত ডাক্তারের ভিজিট, ওষুধ। তাহলে বলুন আমরা কি করে জানবো যে এই ঘটনাটা ঘটবে বলুন? এখন আমরা কি করব বলুন? বুঝলে, তুমি আমাকে অতিরঞ্জন বাবুর ব্যাপারে সাবধান করেছিলে, কিন্তু আমি তো তোমার কথা শুনিনি। খুব ভুল করেছি, খুব খুব ভুল করে ফেলেছি। দেখুন, আমি সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। আসলে কি জানেন, কোনো জিনিস চকচক করলেই সেটা সোনা হয়ে যায় না। দেখ, তোর বাবা মা তো তোকে আমার কাছে দিয়ে গিয়েছিল। তুই তো ভালো পড়াশোনাও ছিলিস, ভালো রেজাল্ট করতিস, খুব ইন্টেলিজেন্ট ছেলে ছিলিস, আমার প্রিয় খুব ছাত্র ছিলিস। তুই এসব ভুয়োর কাজে কিভাবে ফেসে গেলি বলতো? আর এসব কি করা ঠিক? তুই একটা ভালো ছেলে, ভালো মতো চাকরি বাকরি কর, ভালো জায়গায় চাকরি বাকরি কর, মা বাবাকে দেখ, এটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি। কিন্তু কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিচ্ছুই বুঝতে পারিনি। এটা আমি জড়ি এইভাবে তো তোর কেরিয়ারটাই তো শেষ হয়ে যাবে। তুই জানিস কি ফাঁদে পড়েছিস? এখন তোর বিরুদ্ধে প্রশাসন এবং তদন্তকারী সংস্থা লেগে পড়বে। এখন তুই কি করবি? আমি কিছু বুঝতে পারছি না স্যার। আচ্ছা, ভুয়োর ফাঁদ থেকে বেরবো কেমনি? আমি জানি না। আজকে আমি পরমাণিক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, উনি রাজিও হয়েছিলেন আসবেন বলে, কিন্তু যখন জানতে পারলেন আমি অতিরঞ্জন দার কাছে কাজ করি, উনি আসতে রাজি হলেন না। মা, এখন আসবে না, তাহলে তোর বাবাকে কি করে আমরা সুস্থ করবো? বেলা তো পড়ে এলো, এই রাত্রে সারা রাত কি করে থাকবো বাবা? কি করে থাকবো আমরা? তোর বাবাকে তো সুস্থ করতেই হবে, করতেই হবে বাবা, যেমন করে হোক করতেই হবে। একটা ব্যবস্থা করতেই হবে। বল বাবা, কি করি আমরা? একটা ব্যবস্থা কর। আমি অনেক আগে বলেছিলাম অতিরঞ্জন বাবু একজন ভুল লোক। আমি বুঝতে পারিনি। অতিরঞ্জন বাবু বলেছিলেন বৃষ্টির আগে আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক করে দেবেন। উনি কি পঞ্চায়েতের মালিক না পুরসভার মালিক? বলেছিলেন তো অনেক ক্ষমতা আছে। গ্রামের ছেলে বলে টাকাগুলো ওকে দিলাম, আর অতিরঞ্জন বাবুকে কে আমি চিনি? দিয়া যখন ফেলছিস আর কিচ্ছু করার নাই। আরে একবার টাকা বাইরে গেলে সে কি আর ফেরত আসে? আমি এখন পুরোপুরি ভোর ভাদে ফেসে গেলাম। আমার কি যে হবে? ওই অতিরঞ্জন বাবু সবাই রে ঠকাইছে। ও কি ভেবেছে ওকে ছেড়ে দেবো? তুই একসময় আমাদের গ্রামের গর্ব ছিলিস, কিন্তু লোকে এখন তোর সম্বন্ধে খারাপ খারাপ কথা বলছে। তুই তো আমার দোষটা কোথায় বলো? আমি তো অজান্তেই ওই ভোর ফাঁদে পড়ে গেছি। অতিরঞ্জন is a fraud character. He cheated all of them. He fall down everyone in his fraud trap. গ্রামেই তো কারখানা ছিল, না বুঝে কেন ছেলেটাকে শহরে পাঠালেন? দাদা, আমরা বুঝবো কি করে? আর এই গ্রামের কারখানায় কত টাকা দেবে বলুন? ওর বাবার চিকিৎসার খরচ, দিদিটার বিয়ে, তাই ও এসে বলল মা একটা ভালো সরকারি চাকরি পেয়েছি,
আমি ঠিক আছে তাহলে কর, ওটার মোটা টাকা, ওর বাবার চিকিৎসার ওষুধের খরচ, ভিজিট, ডাক্তার, দিদিটাকে বিয়ে দেওয়া হবে, জিনিসপত্র, সেই জন্যই তো আমি অনেক আশা করে ওকে দূরে পাঠালাম। তা যে এরও সর্বনাশ হবে আমি কি করে জানবো দারুন দাদা, আমি কি করে জানবো? আমাদের তো সব সর্বনাশ হয়ে গেল। ছেলেটা এখন ঘরে বসা, ডাক্তার আসছে না, কেউ আসতে চাইছে না, ওই কারখানায় কাজ করে বলে কেউ আসতে চাইছে না। কি করে আমরা এখন কোন ডাক্তারকে চিকিৎসা করাবো বলুন দাদা? প্রতিরঞ্জন বাবু যে একজন ঠক, তুই আগে থেকে বুঝতে পারিস না? না গো দাদা, আমি আমি কিছুই বুঝতে পারিনি। মতিরঞ্জন না কি সব ফিল্ম ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় না, ওখান থেকে সব পুরস্কার জিতেছিল। ওর নতুন ফ্ল্যাটটার 3 তলার ঘরে সব বড় বড় প্রাইজগুলো সব সাজানো থাকতো। ওগুলো আবার জাল টাল নয় তো? চাল ছাড়া আর কি হবে, এখন নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে বানিয়ে এনেছে ওগুলো। বাবা রেখে যাওয়া চাষের জমি বিক্রি করে প্রতিরঞ্জন দাকে এতগুলো টাকা দিলাম, পরে জানলাম সবটাই ভুয়ো। কি যে হবে এবার আমার? আমি আমি তো ওনার হয়ে অনেক কাজ করেছি, জানি না এখন যে আমার কি হবে। চকচক করলে সবকিছু শোনা হয় না রে। কে যে আর কি করবি বল? কাঁদিস কাঁদিস। আচ্ছা, প্রতিরঞ্জন বাবু তোর কাছে কত টাকা নিয়েছে বলতো? লাখ চারেক। লাখ চারেক? কি বলছিস তুই? অতিরঞ্জন বাবু আমার ছেলেকে চাকরি দেবেন বলে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন, কিন্তু এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না।
তবে কি সত্যি তাই? অসৎ লোকটা এসব কাজ করবে তো আমি সত্যি সব জানি না দাদা। তুই কি করবি বল ভাই? তুই তো জেনে বুঝে যাসনি, কিন্তু সমাজ তো মানবে না রে ভাই, সমাজ তো মানবে না, সমাজ মানবে না। কাঁদিস না ভাই, কাঁদিস না, একটা কিছু ব্যবস্থা হবে রে ভাই, হবে। আমাদের আমার বোনটা তো কোনো দোষ করেনি, কিন্তু অতিরঞ্জন বাবু যে এরকম করবে আমরা কেউ চিন্তা করতে পারি না। আরে বাবা, আমার ছেলেরও তো তাই একই অবস্থা। ও যে এরকম ফাঁদে পড়বে আমরা তা কেউ টের পাইনি। এখন আমরা সবাই মিলে সারাদিন ধরে চিন্তার মধ্যে আছি। কি করব বলুন দাদা, আমরা যে বিরাট বিপদে পড়ে গেলাম। কি করবেন বলুন, এটার একটা সমাধান করতে হবে। হ্যাঁ, তাই যেন হয়, ঠাকুর যেন মুখ তুলে তাকান, আমরা যেন সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। হে ঠাকুর, তুমি এই সমস্যার সমাধান দাও বলে। অতিরঞ্জন বাবু আমার সর্বনাশ করে দিয়েছে। অতিরঞ্জনের মতো ধরিবাজ লোক আমি জীবনে দেখিনি। কিরে বাবা, তুই এরকম করছিস যে? জানিস তো পাড়ায় মনে হয় প্রশাসন থেকে এসছে কেউ, তাই পাড়ার বাচ্চারা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, জানিস কি হবে রে? বাবা তুই এরকম করছিস কেন? কেন? অতিরঞ্জন বাবুর কাছে যারা কাজ করতেন সবাইকে প্রশাসনিক লোকেরা গ্রেফতার করছে। কি বলিস রে বাবা? কেন এরকম হলো? আমাদের পরিবারে এরকম কখনো হয়নি কিছু, তুই চিন্তা করিস না বাবা। জানিস তো বাবা, সেদিন আমি রেশন দোকানে গেছিলাম, পাড়ার বন্ধুরা আমাকে দেখে বলছে যে ওর ছেলেকে প্রশাসন থেকে ধরে নিয়ে হবে না বাবাটা, তুমি কি করো? তুই আমাদের রক্ষা করো এই সমস্যা থেকে। তোর কোনো দোষ নেই বাবা, তুই তো আমাদের সমস্যার জন্য তুই গেছিস চাকরি করতে, তোর তো কোনো দোষ নেই বল বাবা। তবে দেখবি ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন, আমরা এই বিপদ থেকে ঠিক বেরিয়ে আসবো, আমাদের আর কিছু হবে না, ঠাকুর ঠিক মুখ তুলে থাকবে, আমরা এই ভোর ফাঁদ থেকে বেরিয়ে আসবো। দুর্গা 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 দুর্গা। ঘটনার পুনর্নির্মাণের জন্য অতিরঞ্জন দাস সাথে আমাকেও ডাকতে পারে, সেটাই তো চিন্তার নেই। মায়ের কাছে তো শুনলাম সেই দিন নাকি গ্রামের প্রশাসনের গাড়িও এসেছিল। হ্যাঁ, জিজ্ঞাসাবাদও করছিল, আমি তো খুব টেনশনে।
কি করবো বল? আমি চাকরি পেয়ে তোকে তো ওই কি যেন ওই কি রঞ্জন ওর ওই ভুয়ো ভ্যাকসিন গাড়িতে তোকে জড়াতে হতো না। আমার জন্যই সব আমার দোষ দাদা। আমি এরকম ভাবে না ফেসে গেলে তুমি আবার সেই পুরোনো মদের নেশায় যেতে দাদা। কি কি করবো আমি চাকরি পেয়ে চলে এইসব ভুয়োর ফাঁদে জড়িয়ে আমি তো একেবারে শেষ হয়ে গেলাম। অতিরঞ্জন আমাদের সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। একদম কাছের লোকদের তুই ভুয়ো ভ্যাকসিন নিতে বলেছিলি? আরে আমি কি সত্যি জানতাম যে ভ্যাকসিনটা ভুয়ো ছিল? যারা ভুয়ো ভ্যাকসিন নিয়েছে তাদের শরীর বা মনের অবস্থা কেমন হচ্ছে বল দেখি। আমারই বা কি করার আছে, আমিও তো এই চক্রান্তের শিকার। আমার ভাইটা ভ্যাকসিন নিয়েছে। এটা কি বিপদ, কে জানে সেটা ভুয়ো। তোমার ছেলে বললো বলে তো যে ভ্যাকসিনটা ওই বা কি করে জানবে? ও কি জানতো যে এই ভ্যাকসিন ভুয়ো হবে? বলো। অতিরঞ্জন বাবু ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে আমার বোনের মেয়েটা ভ্যাকসিন নিয়েছিল। যদি এখন ওর শরীর খারাপ হয় কি হবে? আমি তো অতিরঞ্জন বাবুর হেলথ ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলাম, এবার কি হবে? আমাদের শরীরটা কেমন কেমন করছে। আমাকে তো বলে দাওনি যখন নিয়েছিলে। এখন আর কি করা যাবে? এখন তোমার কপালের উপর ছেড়ে দাও। এরকম বলো না প্লিজ। ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার ভাইয়ের শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। গ্রামের ডাক্তাররা সব কয়ে দিচ্ছে এখানে কিচ্ছু করা যাবে না, শহরে নিয়ে যেতে হইব। চুপ করো, কিছু তো একটা করতেই হবে। কিন্তু কি করবো কিছু বুঝতে পারছি না। কিন্তু শহরে নিয়ে যাওয়ার আগে ওর আবার বেশি শরীর খারাপ হয়ে যাবে না তো? আমি কিছু বুঝতে পারছি এ না। বাবা, তুমি মুখ তুলে তাকাও। অতিরঞ্জন বাবুর হেলথ ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়ে আমার তো কি হলো, কোনো ডাক্তারই ধরতে পারছে না। আমি মনে হয় আর বাঁচবো না। দেখো এত উতলা হয়েও না, দেখছি কি করা যায়, আমি চেষ্টা করছি। চেষ্টা করলে কি শরীর থেকে ভুয়া ভ্যাকসিন বার করা যাবে? তুই এত কাঁদছিস কেন রে? ছেলেটা বড় ভালো ছিল,
আমার ছেলের সাথে বড় খাপ ছিল, ওটা দেখে কি হয়ে গেল। ভগবান, তুমি এর বিচার করো। এদের কোনো লাভ নেই। অতিরঞ্জন বাবুর বিরুদ্ধে ও যাদের টাকা চিট করেছে তাদের টাকা ফেরত দিতেই হবে। প্রশাসন থেকে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। চিন্তা তো হবে, প্রিয়জন ভূগোল ফাঁদে পড়ে মারা গেল। ভাই তো চিরকাল সবার থাকে না। ওই অতিরঞ্জনের মতো লোকেদের সমাজ থেকে বাইরে না করে দিলে সমাজটা বউ হয়ে যায়নি। সমাজ আর চাইনি। আমার ছেলে কোনো অপরাধ করেনি, আমার ছেলে অপরাধ করতেই পারে না। আর আমার ছেলে এমন কোনো অপরাধ করেনি যে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওকে পুলিশে ধরে নিয়ে যাবে। না না, ওকে ছেড়ে দিন। আর আমার ছেলে অতিরঞ্জন বাবুর পাখির ভাগিদারও না। আমার ছেলে অতিরঞ্জন বাবুর পাপের ভাগিদারও না। আমার ছেলে অতিরঞ্জন বাবুর পাপের ভাগিদারও না। আমার ছেলে অতিরঞ্জন বাবুর পাখির ভাগিদারও না। আমার ছেলে অতিরঞ্জন বাবুর পাপের ভাগিদারও না। পাপের ভাগিদারও না। পাখির পাপের ভাগিদার। ওমা, কি হয়েছে? কি হয়েছে? অনিশ্চিতময় মিথ্যেই হলো ভুয়ো। এর ফাঁদে পড়ে কত সৎ ব্যক্তি যে প্রতিনিয়ত অনভিপ্রেত ভাবে কাঁদে, তার কোনো ইয়ত্তা নেই। আসলে অনেক স্বপ্ন তথা অবাস্তব বাসনার কবলে আক্রান্ত মানুষদেরকে ভুয়ো ব্যক্তিরা অনায়াসে গ্রাস করে নেয়। ফলে অগণিত সৎ ব্যক্তিরাও নানা ধরনের প্রতারণার শিকার হয়। ভুয়ো ধারণাটাই একটা বিকারগ্রস্ত মানবীয় অভিব্যক্তি, যার শক্তি তথাকথিত দুর্বলদের ওপর প্রবল হলেও কখনো কখনো শিক্ষিত তথা প্রভাব প্রতিপত্তিশালীরাও এর কুনজরে আক্রান্ত হয়ে থাকেন। অতিরঞ্জনের মতো লোকেদের কারারুদ্ধ করে সার্বিকভাবে অসৎ প্রবৃত্তিগুলির বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ ঘোষণা করাটা অত্যন্ত সহজ কাজ। তবু বারংবার এদের কুকর্ম সম্পাদনে থাকে না কেন কোনো লাজ? নাকি সমুদ্রী ব্যক্তিগণের বেহিসেবী বিশ্বাসের উপর এটা একটা ছল চাতুরিময় বাজ? বাজ পড়লে মরণ ঘটে মানবের, কিন্তু সাজা হলে কি সংশোধন ঘটে দানবের? যদি ঘটত তবে যুগে যুগে অযাচিত ভাবে আবির্ভাব ঘটত না ভুরি ভুরি প্রতারকদের। আজকের দিনে জালিয়াতি করছে বহু লোকে, তাদের ফুলিয়ে ছাতি। এর জন্য কি দায়ী শুধুই দারিদ্র নাকি বেকারত্ব? অনেক ক্ষেত্রে বেকারেরা সাকার না হলে নেই কোনো ক্ষতি। তবু কেন যে তারা অজানা কোনো কারণে হয় অসৎ কর্মে ব্রতী? ব্রতী হতে গেলে করতে হয় ব্রত, তবুও কখনো হওয়া উচিত নয় অতিরঞ্জনের মতো। কারণ ওর অপকর্ম সমূহ না ঘটলে কি এ সমাজের অসংখ্য মানুষজনের সমূহ ক্ষতি হতো? নাকি শুধু অতিরঞ্জন ও তার সাকরেদদের শাস্তি প্রদানটা কেবলই লোক দেখানো আচার? এর থেকে পেতে মুক্তি মানুষের হৃদয়ান্তরে যেন থাকে
লোভহীন যুক্তি। আসলে স্বপ্নের আশাকে সবাই করতে চায় কৃত্রিমভাবে খাসা, তাই সম্পৃক্ত হয়ে পড়ে ভুয়োর ফাঁদে। এর থেকে সর্বদা থাকতে হবে দূরে, তবেই কখনোই গাইতে হবে না বেদনাময় সঙ্গীত হাহুতাশের সুরে। আবার কেউ কেউ ভক্ষিত হয় অনুশোচনায় কুরে কুরে। অবিশ্বাস্য পাওনার প্রাপ্তিজ্বর থেকে মানুষেরা কেন যে থাকতে পারে না দূরে? তাহলে প্রতারক তথা প্রবঞ্চকেরা আজকের দিনেও থাকতো না এই সমাজ সংসারের একটি অতি বৃহত্তম অংশ জুড়ে? সীমাহীন সংখ্যক অতিরঞ্জনের আবির্ভাবিত ফাঁদের আদলে লুপ্ত মাদলকে প্রায়শই ধ্বনিত করে চলেছে। এই ধ্বনিকে নয়নের মনি না করে সততার খনিতে রূপান্তরিত করতে হবে, তবেই সে খনি থেকে ফণিহারা